RM Vision BD। এইরকম একটা ছেলে যদি আমার সোনার জন্য পেতাম, চাটাই এসে আমি লাখ টাকার স্বপ্ন দেখছি। কথাই বলে অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। নইলে যাকে আমি ছেলের মতো মানুষ করলাম সে কি আমাকে বলতে পারে স্বার্থপর? ভাগ্য সবই আমার এই পোড়া ভাগ্যের দোষ, ভাগ্যের বাদে সেই জমি যদি আপনারা কেড়ে নেন তাহলে আমরা খাবো কি? আমাদের কথা একটি বারও ভাবলেন না। বাবুর হুকুম, জমির কাছে যাবি না। জমি লখাই মন্ডলকে দিতে বলেছে, আমিও তাই দিয়েছি। তুই তো এক নম্বরের চোর। দেখুন বাবু, চুপ কর বেটা, মুখে জবাব দেওয়া আমি পছন্দ করি না। ওই জমির কাছে গেলে রক্ত গঙ্গা বয়ে দেব, পরে বলতে পারবি না। আমাকে সাবধান করে না দিয়ে বাবুরা লাঠিয়াল এনে আমাদের মারধর করেছে। জমি এবছর লখাই মন্ডল চাষ করবে, আমি তাকে কথা দিয়েছি। তাহলে রক্ত গঙ্গায় বয়ে দেন। ও জমির দখল আমি ছাড়বো না। তাতে যদি আমার জানই দিতে হয় জানই দেব, তবু ও জমির দখল আমি ছাড়বো না। লেকিন মা মাটির দাবি আমি ছাড়বো না। কেন ছাড়বো? বাপ দাদার আমলে থেকে এই জমি আমি চাষ করে আসছি। আজ মুখের কথায় এই জমি আমি ছেড়ে দেব? জেদ করিস না বেটা, জেদ করিস না। যেতে নয় বাবু, যেতে নয়। আমাদের রুটির ছলে জমি চাষ করে দু মুঠো খেতে পা। আর যদি আপনারা আমাদের কাছ থেকে কেড়ে নেন তাহলে যে আমাকে উপোস করে মরতে হবে। আমার যে আর জমি জমা নেই। তোরা উপোস করে মরলে তাতে আমাদের কি? ঠিকই বলেছেন বাবু, ঠিকই বলেছেন। রোদে পুড়ে বর্ষাতে ভিজে হাঁটু জলে হাজা হয়ে ফসল ফলাবো আমরা। আপনারা শহরে বসে পায়ের উপর পা তুলে দিয়ে লাখ সারি করবেন। এতদিন তাই করেছেন, কিন্তু আর চলবে না। মেহনত না করে বাবুগিরি চলবে না। আমরা আশার দান উল্টে গেছে বাবু মশাই। চোখ রাঙ্গে আমাদের আর দাবিয়ে রাখতে পারবে না। ছোট বাবু আমাদের জ্ঞান চক্ষু খুলে দিয়ে গেছেন। উনি বলে গেছেন লাঙ্গল যার জমি তার। আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি চাষা, ওই জমির কাছে গেলে বাবুর হুকুম যাবি না ওই জমির কাছে। জমিটা কি তোমার বাপের? লাথি মেরে মুখ ভেঙে দেবো সামনে। লাথি মারবে? হ্যাঁ মারবো, লাথি মারবো। ও শালীন কথা বললি লাথি মেরে মুখ ছিঁড়ে দেব। আমাকে ভেজা বেড়াল হিমাংশু চৌধুরীকে পাসনি। আমার নাম সমেন রায়। মুখে মুখে জবাব দিলে মেরে মুখ। যদি এক বাপের মারা থাও এই আমি মুখ পাড়িয়ে দিচ্ছি। মারো লাথি। কি হলো? মারো লাথি। তোর বিবিকে নিষেধ কর সুলেমান, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। যত বড় মুখটা হয় তত বড় কথা। আগ্রে নসিবন থাক, কি হবে মালিকের সঙ্গে ঝগড়া বিবাদ করে? মালিক? ও কি মালিক? মালিক হলে অমন জানোয়ারের মতো মুখের ভাষা হতো না। ও বাচ্চা মালিকের পাঁচটা কুকুর। কি বললি হারামজাদি ছোট লোক? হুঁশিয়ার ভদ্রলোকের বাচ্চা। এতদিন তোমাদের লাথি জুতো মুখ বুঝে হজম করবো, এবার এক লাথি মারতে এলে 10 লাথি মারবো। তোর বিবি। আহা, চুপ কর নসিমন, চুপ কর। চুপ করবো? কেন কেন চুপ করবো? আমরা বুঝি পানের জলে ভেসে এসেছি নাকি ওই ঈশ্বর আমাদের পয়দা করেননি? ওরা খাবে দুধে ভাতে আর আমাদের কপালে এক মুঠো পানি পান্তাও জুটবে না। কেন কেন এমন হবে? ভগবান তার ভাগ্যে জীবন লিখেছে। ভগবান
হরিদা আমরা হলাম ওদের বলির পাঠা। হরিদা ওরা কারিয়া নিয়েছে মানবিক অধিকার, ওরা কারিয়া নিয়েছে মানবিক অধিকার। ওদের ঘরে আরোর মালা, ওদের ঘরে আরোর মালা। আমাদের আদিয়ার ওরা কারিয়া নিয়েছে মানবিক অধিকার, ওরা কারিয়া নিয়েছে মানবিক অধিকার। শ্যামল শ্যামল মাটি, শ্যামল মাটির সোনার ফসল, শ্যামল মাটির সোনার ফসল। আমরা মরি ভুকে সোনার মাটির, শ্যামল মাটির সোনার ফসল। আমরা মরি ভুকে চুটি রাখো রুটি, চুটি রাখো রুটি, একটি পয়সা দাও। চুটে রাখো রুটি, জুটে রাখো রুটি, জুটে রাখো রুটি। বেকারের মতো জীবন চলে। হরিদা হরিদা আর কাঁদবি না, আর কাঁদবি না তোমার গানা। কেন কাঁদবি? না, আমরা আর নীরবে কাঁদবো না। আর কাঁদবি না। এই মাটি জমিদার যোদ্ধার মহাজনদের নয়। হরিদা মাটি কাকতি, এখন আর কাকতি মিনতি নয়, পায়ে ধরে কান্না নয়। এবার জ্বালাতে হবে বিদ্রোহের আগুন, ধরতে হবে হাতিয়ার, বুঝে নিতে হবে নিজেদের অধিকার। কারিয়া নিয়েছে মানবিক অধিকার, ওরা কারিয়া নিয়েছে মানবিক অধিকার, ওরা কারিয়া নিয়েছে মানবিক অধিকার। হরিদা হরিদা ঠিকই বলেছে। হরিদা, এবার আমরা জ্বালাবো বিদ্রোহের আগুন। বিদ্রোহ করবি ছোট লোক, কিন্তু এর পরিণাম কি হতে পারে ভেবে দেখেছিস? লক্ষপতি হিমাংশু চৌধুরীর হাতে আছে থানার পুলিশ, আইন, আদালত সব আমাদের পক্ষে। ওদের উপর অযথাই রাগ করছেন হুজুর। ওর বেচারা নির্বোধ গাদা, তা না হলে কি বিদ্রোহ করে? মুরারি দাদু দাঁড়া, বুঝিয়ে দিচ্ছি। বাবুরা জমিগুলো আমাদের কাছ থেকেই কিনেছিলেন, অভাবের দায়ে আমরা জমিগুলো বেচেছিলাম। তারপর দয়া করে আমাদের চাষ করতে দিয়েছিলেন। এখন যদি সেই দয়ার হাত গুটিয়ে নেন, তাই বলে কি তোরা মাথা গরম করবি? মুরারি দাদু রাইট, ইউ আর, তুমি ঠিক বলেছো মোরারি। আমরা চিরদিন ওদের দেখে এসেছি, ওদের বিপদ আপদে সাহায্য করেছি, খেতে দিয়েছি, আবার শাসনও করেছি। আগে হ্যাঁ, কুকুরকে বাবুরা যেরকম রুটি ছুঁড়ে দেয়, সেরকম আদর দয়া আপনারা আমাদেরকে চিরদিনই করে এসেছেন। আপনারা গালে চড় মেরেছেন, দাঁত বার করে আর একটা গাল বাড়িয়ে দিয়েছি। ওই জুতো মেরেছেন, আমরা দাঁত বার করে হেসেছি। এরা হাল বিলে জন্মেছে, এই সব খবর তোরা জানে না। কথায় কথায় মাথা গরম করে বাবুদের কথা জানতে চাই না। তুই ওদের পাঁচটা কুকুর, কিন্তু আমরা হাতিয়ার ধরবো। চিংড়ি পোতার মাটি থেকে বেঈমানদের আমরা উচ্ছেদ করব। তাতে যদি দু চারটা লাশ পড়ে যায়, আমরা তাতে পিছপা হব না। তোরা কিন্তু আগুন নিয়ে খেলা করছিস। কাপুরুষরা নাকি বারবার মরে, আর মানুষ মরে একবার। ভুকা মরার চেয়ে
বিবিকে সাবধান কর। বিবি ঠিকই বলেছে হুজুর, বিবি ঠিকই বলেছে। কাপুরুষেরা নাকি বারবার মরে, লেকিন মা মাটির দাবি আমি ছাড়বো না। উপোস করে মরবার চাইতে পুলিশের গুলিতেই না হয় আমরা মরবো, তবু ন্যায্য অধিকার আমরা ছাড়বো না, ছাড়বো না। তবে সাক্ষী এই আমি এর শোধ তুলবো। আপনি একটা কাজ করুন হুজুর, কি? এই আগুনে জল ঢেলে দিন। কিভাবে? ওই ছোট লোকগুলোর খোসামত করা আমার পক্ষে সম্ভব নয়। আপনার আমি হচ্ছি ভদ্র সন্তান। মেয়েটার যৌবন কিনে নিন হুজুর, মোরারি দেখতে শুনতে মন্দ নয়। নিয়ে এসো সেই মেয়েটিকে। দেখতে শুনতে মন্দ নয়, শাড়ি টাড়ি দিয়ে ওর মনটা একটু ভিজিয়ে নিন। একটা আছেন আর তবু আর একটা হলে সময়টা কাটবে ভালো। আর দরকার বুঝলেই জমিটাও না হয় ছেড়ে দিবেন। মোরারি তুমি একটু লাইন করে দিতে পারো? আমি না হুজুর, শালা ছোলামান বড্ড বেখাপ্পা, আর এই সব কাজে দালালি রাখা ঠিক না। আপনি নিজেই বরং চেষ্টা করে দেখেন। আমি বলছি বোঝে যাবে মেয়েটা, বোঝে যাবে। প্রস্তাবটা মোরারি মন্দ দেয়নি। কাছারি বাড়িতে একা একা সত্যি খারাপ লাগে, কিন্তু ভজবি কি লসিবন ভোজে যাবে বোধ হয়। পেটে ভাত নেই, পরনে নেই ভালো একখানা কাপড়, ছোলেমানটা জন্তুর মতো। আমি হচ্ছে অনেক হেমছাম, স্টাই করে দেখাই যাক না, জিনিসটা মোটামুটি মন্দ নয়। বসো এখানটায়। আর ঘুরবেন না? না, তোমার সঙ্গে আমার কয়েকটা কথা বলবার আছে শোনা। বলুন। কাল ভোরে আমি চলে যাচ্ছি। কেন? বাহ, মাসির বিয়েতে এসে 7 দিন থেকে গেলাম, আরো থাকতে বলছো? দাদু বলেছিলেন বউ ভাতের পরের দিনই চলে আসবে। তাছাড়া আগামী পরশু আমি বিদেশে চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে জিনিসপত্র গোছাতে হবে তো। বিদেশে গিয়ে থাকবেন কতদিন? বছর 3। এতদিন? আমি মানে তুমি? না মানে বলছিলাম এতদিন আপনার দাদু একা একা থাকবেন, তাই বলছিলাম। দাদু ভাববেন আর কেউ ভাববে না শোনা। আরে আমি কি করে বলবো আর কে ভাববে? আচ্ছা শোনা, বলুন। তোমার কাছে আমার কিছু পাওনা আছে, তাই না? আমার কাছে কি পাবেন আপনি? বাহ, এর মধ্যে তুমি ভুলে গেলে ভিজিট দিতে চেয়েছিলে, আমি নেইনি। ও তাই বলুন। আরে আমি কি টাকা সঙ্গে করে নিয়ে এসেছি? বাড়ি চলুন, আমি আপনার টাকাটা দিয়ে দেবো। আমার পাওনাটা এক্ষুনি দিতে হবে। কি আশ্চর্য, এখন আমি টাকা কোথায় পাবো? ইচ্ছা করলে দিতে পারো। মানে? ভয় নেই সোনা, এই নির্জন নদীর ঘাটে সূর্য ঢলে পড়েছে পশ্চিম দিগন্তে, ভাটার টানে নৌকা বেয়ে চলেছে মাঝির দল, বলাকারা ঝাঁক বেঁধে ফিরে যাচ্ছে আপন আপন কুলায়। এই শান্ত প্রকৃতির সুন্দর পরিবেশে তোমার সুন্দর কণ্ঠে আমাকে একখানা গান তুমি শুনিয়ে দাও স্বর্ণলতা। গান? হাত ছাড়ুন বলছি। ঠিক আছে, আমি গাইছি। প্রিয়া 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 কে ডাকে আমারে, মায়াময় মধু সন্ধ্যায়। প্রিয়া 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 কে ডাকে আমারে, মায়াময় মধু সন্ধ্যায়। যেন আবেগ
শোনা, একটা অনির্বাচনী আনন্দে তুমি আমার মনটাকে ভরিয়ে দিলে। একটা কথা বলার জন্য এই নির্জন নদীর ঘাটে তোমাকে আমি ডেকে এনেছি স্বর্ণ। বলুন। আমি মানে আমি তোমাকে বিয়ে করতে চাই শোনা। না না, এই কি বলছেন আপনি? কেন শোনা, আমি কি তোমার উপযুক্ত নই? সে কথা নয় রমেনদা, হে তোমার আমার মধ্যে সামাজিক ব্যবধান অনেক বেশি। আমরা গরিব, বাবার কোনোদিন সাধ্য হবে না সেই ব্যবধান মুছে ফেলবার। অবাস্তব স্বপ্ন আমি দেখি না রমেনদা। যা হবে না, যা হবার নয়, সেই স্বপ্ন দেখে কি লাভ রমেনদা? সেই স্বপ্ন দেখে কি লাভ? আমি তো জানি আমি কি, আমি কতখানি। তুমি হয়তো বিশ্বাস করতে পারছো না শোনা। আমি আমি কি করে বিশ্বাস করব বলো? হে তুমি লখপতি ধনীর আদরের দুলাল, আর আমার বাবা হচ্ছে দিন ভিখারি। হে তুমি ডাক্তার, আর আমার কোনো যোগ্যতাই নেই। আকাশের সঙ্গে মাটির কিশলয়ের মিলন কোনোদিন হয় না, আর সাগর কোনোদিন খানা ডোবার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে না, কোনোদিন না। আমি তো জানি আমি কি, আমি কি। বিশ্বাস করো শোনা, প্রথম যেদিন আমি তোমাকে দেখলাম মনে হলো তুমি আমার বহুদিনের চেনা। মনে হলো যুগ যুগ ধরে দুজনে আমরা একসঙ্গে চলেছি পর্বতের গুহায়, গভীর অরণ্য একসঙ্গে রাত কাটিয়েছি। শত চেষ্টা করেও তোমাকে আমি ভুলতে পারছি না শোনা। এই রবীন্দ্র, তোমাকে না পেলে আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে শোনা। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, তুমি রাজি না হলে জীবনে আমি কাউকে বিয়ে করব না। এই ভাবি কাটিয়ে দেব সারা জীবন। ক্ষণিকের নেশায় আজ আমাকে তোমার ভালো লেগেছে। মোহ কেটে গেলে ভালোবাসার কাজল মুছে হয়তো চিরদিনের মতো তুমি আমাকে ভুলে যাবে রমেনদা, তুমি আমাকে ভুলে যাবে। শোনা শোনা, বিশ্বাস করো শোনা, আমার ক্ষণিকের মোহ নয়, অস্তগামী ওই সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে স্ত্রী বলে গ্রহণ করলাম। সূর্য সাক্ষী, সূর্য সাক্ষী করে? হ্যাঁ, সূর্যই আমাদের আদি দেবতা, তাই সূর্যকে সাক্ষী রাখলাম। আজ থেকে তুমি আমার সহধর্মিনী। রমেনদা, আমার আমার যে ভয় করছে। ভয়? কিসের ভয়? আমার ভয় করছে। তোমার দাদু হয়তো আমাকে নাতবো বলে কোনোদিন গ্রহণই করবে না, হয়তো বাড়িতে ঢুকতেই দেবে না। সেটাও আমি ভাবছি শোনা। আর এখন যদি কথাটা প্রকাশ হয়ে পড়ে তাহলে দাদু হয়তো বিদেশ যাওয়া আমাকে বন্ধ করে দেবেন। বিদেশে যাওয়াটা আমার জীবনের একটা স্বপ্ন, তাই আমি ঘটনার কথা আপাতত গোপন রাখতে চাই। বিদেশে গিয়ে তুমি আমাকে ভুলে যাবে না তো? আমি অমানুষ নই, ভালোবেসে যাকে গ্রহণ করলাম তার কথা ভুলে যাব। শুধু একটা মিনতি, আজকের এই রাতটা তুমি আমাকে ভিক্ষে দাও শোনা। কি বলছো রমেনদা? 3টে বছর বিদেশে থাকতে হবে, তোমার স্মৃতি নিয়ে আমাকে থাকতে হবে। তবে এই ঘটনার কথা তুমি কাউকে বলবে না, এমনকি তোমার মাকেও নয়। জানা জানি হয়ে দাদু হয়তো টাকা পাঠানো বন্ধ করে দেবেন। তুমি নিশ্চয়ই চাও না শোনা বিদেশে গিয়ে আমি বিপদে পড়ি। অবশ্য আমার উপর যদি তোমার বিশ্বাস থাকে। আমি জানি না, আমি কিছু জানি না। আমার মান সম্মান, নারী ধর্ম সবই আমি তোমার হাতে তুলে দিলাম। ইচ্ছে হয় মনে রেখো, আর না হয় ছুঁড়ে ফেলে দিও। আমি না হই সারা জীবন
কলঙ্কের বোঝা নিয়ে হাহাকার করে কাঁদবো, হাহাকার করে কাঁদবো, সোনার লক্ষ্মী, হাহাকার করে কাঁদবো। সোনা, কেঁদো না লক্ষ্মীটি। সূর্যকে সাক্ষী রেখে আজ তোমাকে স্ত্রী বলে গ্রহণ করলাম। 3 বছর বাদে ফিরে এসে আমাদের হবে লৌকিক বিবাহ। শুধু আজকের এই রাতটা আমাদের দুজনের জীবনেই স্মরণীয় হয়ে থাকবে। তুমি আমার আর আমি তোমার। রমেনদা, তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার
প্রেমের সাগরে প্রেমের বর্ষি বাহালো এই রজকিনীর জন্য চণ্ডীদাস কিবা করিল প্রেমের সাগরে প্রেমের বর্ষি বাহালো এক চিতাতে পুরল দুইজন জানে সকলে এই এক চিতাতে পুরল দুইজন জানে সকলে পাগলির জীবন পাগলির জীবন পাগলির জীবন ধন্য হয়তো পাগলাকে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলির জীবন ধন্য হয়তো পাগলাকে পাইলে ইসুপেরি রূপ চলে কা দেখা স্বপ্নে ইসুপেরি ছবি আগে পয়সা নিচনে ইসুপেরি রূপ চলে কা দেখা স্বপ্নে ইসুপেরি ছবি আগে পয়সা নিচনে 80 বছর পরে দেখা হইল জঙ্গলে এই 80 বছর পরে দেখা হইল জঙ্গলে পাগলির জীবন পাগলির জীবন পাগলির জীবন ধন্য হয়তো পাগলাকে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলির জীবন ধন্য হয়তো পাগলাকে পাইলে লাইলির লাগিয়া মজনু পাগল হইয়া কোনে কোনে ঘুইরা বেড়াই লাইলির লাগিয়া এই লাইলির লাগিয়া মজনু পাগল হইয়া কোনে কোনে ঘুইরা বেড়াই লাইলির লাগিয়া তুই আত্মায় কাটা হইল বলে সালাম পাগলে এই তুই আত্মায় কাটা হইল বলে সালাম পাগলে পাগলির জীবন পাগলির জীবন পাগলির জীবন ধন্য হয়তো পাগলাকে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলির জীবন ধন্য হয়তো পাগলারে পাইলে নিজেই আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে নিজেই আল্লাহ হইতে পাগল সৃষ্টির মূলে পাগলির জীবন পাগলির জীবন পাগলির জীবন ধন্য হয়তো পাগলাকে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলির জীবন ধন্য হয়তো পাগলাকে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলির জীবন ধন্য হয়তো পাগলারে পাইলে ধন্যবাদ সবাই রমেনের চিঠি আসেনি বলেছিস? না দাদা বাবু, রমেন বাবুর কোনো চিঠি নেই। এই তো 7 দিন হলো চিঠি এসেছিল, এত তাড়াতাড়ি আবার চিঠি আসবে? 7 দিন নয় রে শালা, 15 দিন আগে টাকা পাঠানোর চিঠি দিয়েছিল। টাকা পাঠানোর জন্য রমেন চিঠি দেয় আমাকে। ওই হলো আর কি। তোমাকে বললাম বিদেশ যাওয়ার আগে গলায় একটা সুন্দর বউ ঝুলিয়ে দাও, বাড়ির জন্য টান থাকবে। তুমি তা করলে না। বাড়িতে বউ থাকলে বইয়ের টানে চিঠি আসতো। সে চেষ্টাকে আমি করিনি রে শালা। শালার কথাবার্তা
পাকা দিন ক্ষণস্থির শালাকে বললাম টুপটা মাথায় দিয়ে চলে যা, 7 দিন পরে গেলে মহাভারত অশুদ্ধ হবে না। শুনলে শালা আমার কথা, ফোন ধরে বললে বিয়ে আমি করব না, তুই বিয়ে না করলে আমার বয়ে যাবে। আমি জীবিত থাকতে বিয়ে শেয়ার করবেন আসলে। কর্তা বাবু, তুই বল দয়াল, এই নিঃসঙ্গ বিরাট বাড়িটা একা একা আমি প্রেতের মতো ঘুরে বেড়াই। অসুস্থ হয়ে পড়লে একটা আহা বলবার লোক পর্যন্ত নেই। আমার কিচ্ছে হয় না। দিনান্তে কেউ এসে বলুক কেমন আছো দাদু। ভাগ্য ভাগ্য বুঝলি দয়াল, সব এই ভাগ্যের দোষ। নইলে একটা মাসের মধ্যে মেয়ে জামাই স্ত্রী চলে যাবে কেন? আমি তো তোমাকে প্রত্যেক দিন জিজ্ঞাসা করছি কর্তা বাবু, কেমন আছো, তোমার শরীর কেমন, কি খাচ্ছ? তুই? হ্যাঁ আমি। ওরে শালা, তুই কি মেয়ে ছেলে? তুই জিজ্ঞাসা করলেই আমার সব দুঃখ মুছে যাবে। শালা শালা নির্বোধ বলে কিনা আমি আছি। তোর আমার সামনে থেকে। তাহলে তুমি এক কাজ করো কর্তা বাবু, কি? তোমার নাতির জন্য যে পাত্রী দেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম, ব্যারিস্টার পীরায়ের মেয়েকে। ওই পাত্রীটিকেই তুমি বিয়ে করে নাও। বল! হাত বুলিয়ে দেবে, পাখা দিয়ে তোমাকে হাওয়া দেবে, দাদু দাদু বলে তোমার গলায় জড়িয়ে ধরে বলবে কেমন আছো দাদু। আহারে কি সুখ পাবে রে, কি সুখ পাবে দাদু, কি সুখ পাবে। শালা শালা অপদার্থ, তাড়াবো তাড়াবো, হ্যাঁ শালাকে তাড়াবো, নির্ঘাত তাড়াবো। বড্ড পেয়ার কি বাজ হয়ে উঠেছে শালা। পুরনো চাকর, তাই কিছু বলি না। যেদিন টাইট দেব শালা বুঝবে কত ধানে কত চাল। শালা বলে আবার বিয়ে করুন। জামাই বাবু, দেশি বেটাকে সাহেস্তা করি, আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। আস্তা করে এসেছ? আগে হ্যাঁ, পালের গুদাটার মাথা দু ফাঁক করে দিয়ে এসেছি। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি, বলে কিনা জমি ছাড়বে না, এবার আর বাবা ছাড়বে। থানায় গিয়ে উল্টে ওদের নামে ডায়েরি করে দিয়ে এসেছি। চড়াও হয়ে আমাকে মারতে এসেছিল, আত্মরক্ষার জন্য আমি লাঠি চালিয়েছি। কাজটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? সব একটু বাড়াবাড়ি হয়নি জামাই বাবু। কুকুরকে জব্দ করতে হলে মগুর চাই, কথায় ওদের বশ করা যাবে না। 6 মাস ওদের আমি টাইম দিয়েছি, কম্প্রোমাইজ করার চেষ্টা করেছি, তাতে যখন ফল হলো না, বাধ্য হয়ে এই চরম ব্যবস্থা আমাকে নিতে হয়েছে। জুতোর মাধ্যমে চাষাদের সঙ্গে কথা বলতে হয়। এরবার পুরো ফসল আমাদের গোলায় উঠবে। আমি টায়ার্ড জামাই বাবু, আমি একটু বিশ্রাম করব। আপনার কোনো চিন্তা নেই জামাই বাবু। চিংড়ি পোতার মাটিতে আমি বিদ্রোহের বীজ দমন করে দিয়ে এসেছি, তবে আমাকে কিন্তু পুরস্কার দিতে হবে। গরিবের ঘর জ্বালিয়ে দিয়ে এসেছে,
ঘর বলতে একটা ঝুপড়ি, দিনের বেলায় যেখানে আলু পর্যন্ত পৌঁছায় না, সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রমের পর ওই ঝুপড়িটাই তাদের একমাত্র বিশ্রামের সম্বল। ওদের পেটের এই ভাত, পরনের এই কাপড়, মাথা গুজবার নেই এক ফুটা আস্তানা। বিচার চাই মালিক, বিচার চাই। হ্যালো, কে তুমি? আপনার ওই পোষা কুত্তা আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে এসেছে, আমার বড়দের মাথা ফাটিয়ে দিয়ে এসেছে, আমার খোরাকের দাম সব পুড়িয়ে দিয়েছে। এ তুমি? আমার বিবি হুজুর। গায়ে রক্ত জল করবে, চাষ করব আমরা, আর আপনি শহরে বসে লাভছাড়ি করবে, কুকুর লেলিয়ে দেবেন আমাদের পিছনে। গরিব বলে আপনাদের অত্যাচার আমরা মুখ বুজে সহ্য করেছি। কেন কেন এমন হবে? আপনাদের ঈশ্বর বোধ আমাদের পয়দা করেননি। দেখো, নবাবই করছেন হিমাংশু চৌধুরী, কিন্তু নবাব বাচ্চা দিল আপনার নেই। আপনার যদি ভাতের অভাব হয়ে থাকে তাহলে আমাদের চিংড়ি পোতায় আসুন, আমরা দু হাত করে আপনাদের ভিক্ষার জলে আমরা ভরিয়ে দেব। তুই কাকে কি বলছিস? বলছি বলছি ওই নবাব বাহাদুরকে, যারা চিরদিন আমাদের কাছ থেকে দু হাত ভরে নিয়েছে, আজও নিচ্ছে, বিনিময়ে দেন নেই কিছু। অভাব তোমাদের কিছুই দেয়নি। দিয়েছে, হে দিয়েছে জমিদার বাবু, দিয়েছেন সীমাহীন লাঞ্ছনা, আর ভুকা পেটে লাথি মেরেছে। অভাবের সুযোগ নিয়ে আমাদের ধর্ম কেড়ে নিয়েছে, খাজনা দিতে পারিনি বলে গাড়ি সব লোড করে নিয়েছে। জীবন আপনাদের পূর্বপুরুষের কাহিনী যদি বলি তাহলে বিরাট ক্ষতি হয়ে যাবে। জমিদারের কাছে চাইনি আপনাদের শয়তান মনুষ্যত্ব, জীবন আর আপনারা আমাদের পিছনে জানোয়ার লেলিয়ে দিয়ে। কিন্তু এইভাবে আর বেশি দিন চলবে না। জীবন জমানা বদলে যাচ্ছে বাবু, জামানা বদলে যাচ্ছে। চাষি মজুদের মুখে আগুন জ্বলছে। আপনার ওই পোষা কুত্তারা যদি পালিয়ে না আসতো তাহলে ওই চিংড়ি কুত্তার বাড়িটাকে জ্যান্ত কবর দিতাম। আমি বুঝতে পারছি না কেন সৌমেন তোমাদের ঘরে আগুন জ্বালিয়ে দিল। সৌমেনকে তো এমন হুকুম আমি দেয়নি। বলতে বলতে আমার ঘৃণা হচ্ছে হুজুর। সোমেন বাবু, সোমেন বাবু অনেক দিন ধরে চেষ্টা করছে আমার নসিমনকে হাত করতে। ছি ছি, এও কি সম্ভব? আল্লাহর কসম হুজুর, আমরা প্রথমে বুঝতে পারিনি নসিবনের কাপড় ছিল না। সোমেন বাবু দুখানা কাপড় কিনে দিলেন। নসিমন কিছুতেই নেবে না। বাবু বললেন পরে না হয় আমাকে দাম দিয়ে দি। তারপর ছেঁড়াতে না পড়ছি তাই তোকে দিলাম। তারপর কি হলো? বাবু প্রতিদিনই সন্ধ্যা বেলায় যেতেন, অনেক রাত পর্যন্ত নসিবনের সঙ্গে গল্প করতেন। কি বলবো হুজুর, আমাদের রান্না করে বসে ঘন্টার পর ঘন্টা বোনের সঙ্গে গল্প করতেন। আমি একদিন বাড়ি ছিলাম না হুজুর,
কথা বলতে বলতে নসিমনকে হাত ঝাপটে ধরলে নসিমনি তখন তাকে লাথি মারলে হুজুর। সুলেমান, তুমি যাও, এর আমি ষষ্ঠ বিচার করব। ভাবতে আমার ঘৃণা হচ্ছে, ওই জানোয়ারটা আমার আত্মীয়। ও চিংড়ি তুলাই পাঠিয়ে আমি কি ভুল করেছি? নসিবনের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি হুজুর। আমার খুন দেখে নসিবনের মাথা ঠিক ছিল না হুজুর, মাথা ঠিক ছিল না। আমি কালই লোক পাঠাচ্ছি, তোমার ঘর তৈরি করে দেবে আর আমার গোলা থেপে ধান দেবে তোমাকে। যারা আমার জমি চাষ করছে তারাই চাষ করবে, এই নির্দেশ আমি পাঠিয়ে দেব। খোদা আপনার মঙ্গল করুক হুজুর, মেহেরবান আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক হুজুর। আমরা গরিব হতে পারি, কিন্তু বেঈমান নই হুজুর, বেঈমান নই। আপনার ন্যায্য পাওনা আমরা নিশ্চয়ই দেব হুজুর, আমরা নিশ্চয়ই দেব। ছেলাম হুজুর, ছেলাম। দয়াল, দয়াল, এই দয়াল, ডাকছো কেন কর্তাবাবু? আমার চাবুকটা দিয়ে যা। আর শোন, রমেনকে বলবি এক্ষুনি আমি তাকে ডাকছি। যাচ্ছি। মেয়েটার কথা শুনলাম, তোমার গুণদোর শালক সমেন বাবু তোমার উজ্জ্বল মুখটাকে কালি ছিটিয়ে দিয়েছে। তোমার নাতির জন্য যে অভিযোগ আজ পর্যন্ত তোমাকে শুনতে হয়নি, তোমার শালার জন্য সেই অভিযোগ শুনলে শেষ পর্যন্ত। মেয়েটা লজ্জায় আমার কাছে কিছু বলেনি, বলে গেল দয়ালের কাছে। নছিমন ঠিকই বলেছে, হারামজাদা একটা কুকুর। বাড়িতে স্ত্রী আছে, অথচ একটা চাষির পিছনে। সত্যি সত্যি আমার মুখে কালি লেপে দিয়ে এসেছে জানোয়ারটা। কি ব্যাপার জামাই বাবু, পুরস্কার না হয় পরেই দিতেন, আমি তো আর পালিয়ে যাইনি। বলুন কি বলবেন। শুয়েছিলাম, শরীরটা বেশি ভালো নয়, চা দখল গেছে কাল। আচ্ছা সৌমেন, আমাদের চিংড়ি পোতায় ভালো মেয়েটে আছে? এই না মানে ইয়ে ধরনের মেয়ে আর কি। মেয়ে? হ্যাঁ, না মানে এই ধরো আমাকে একটু সেবা টেবা করবে, পাখা দিয়ে একটু বাতাস করবে। আসলে আমি বলতে চাইছি কি জানো, নিঃসঙ্গতা দূর করার জন্য কাউকে পাওয়া যাবে কি? মানে আমি তোমাকে বলছি, আসলে তোমার দিদি মারা যাওয়ার পর নিজেকে বেশ নিঃসঙ্গ বলে মনে হচ্ছে। তাই আমি বলতে চাইছিলাম কি, এই একা একা তো ভালো লাগে না। বুঝতে পেরেছি, আমাকে আর বিশেষভাবে বুঝিয়ে বলতে হবে না। মেয়ে একটা আছে জামাই বাবু, তবে বড্ড খেপা। তাকে একটু খেলিয়ে তুলতে হবে। এরকম আপনাকে বিশেষ কিছু করতে হবে না জামাই বাবু, কাজটা অনেকটা সহজ করে দিতে এসেছি আমি। আপনি একটু সহানুভূতি জানিয়ে তার স্বামীটাকে বাড়িতে নিয়ে আসবেন, তারপর সুযোগ বুঝে স্বামীটাকে লাথি মেরে দূর করে দিবেন। এই নাও তোমার চাবুক কর্তাবাবু। বুঝতে পেরেছি জামাই বাবু, বুঝতে পেরেছি। তুমি কি মেয়েটিকে লাইন করবার চেষ্টা করেছিলে সৌমেন? 6 মাস ওর পিছনে ঘুরেছি জামাই বাবু, প্রায় হাতে এসে গিয়েছিল,
কিন্তু একটুখানি ভুলের জন্য মালটা হাত ছাড়া হয়ে গেল। বিধর্মী হলেও মালটা বেশ মানে বেশ হ্যাঁ আগে হ্যাঁ জামাই বাবু, বেশ সুখ পাওয়ার মতো জিনিস। অথচ ওর স্বামীটা এক জন্তুর মতো, পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, অথচ সালামে তাকে সৌমে চল হারামজাদা, চল চল হারামজাদা। জানোয়ার, আমার নিষ্কলঙ্ক মুখে তুই কালি লেপেতে এসেছিস। একটা গরিব চাষার ঘরে তুই আগুন দিয়ে এসেছিস। আমার যদি সাবেক দিন থাকতো, তোর মতো কুকুরকে আমি দাঁড় করে গুলি করে মারতাম। শোন, চিংড়ি পুতায় গিয়ে নিজে দাঁড়িয়ে থাকে সুলেমান শেখের ঘর তৈরি করে দিয়ে আসবি। আমি একটা তুপে জানোয়ার। দেখলে দয়াল, যার জন্য করি চুরি সে বলে চোর। জামাই বাবুর জন্য মেয়েটাকে লাইন করতে চেয়েছিলাম, অথচ আমাকে চাবুক মারলে। ধর্ম নেই পৃথিবীতে, ধর্ম বলতে কিছু নেই। আবার আদেশ দিয়ে গেলেন বেটার ঘর তৈরি করতে দিয়েছে। এ কোনো মানে হয় দয়াল? দেখলেন তো, চোর ধরা পড়ে ছাপাই গাইছে। বাবু যে সত্যি সত্যি ওকে চাবুক মারবে তা আমি ভাবতেও পারিনি। যেমন কুকুর তেমনি মুকুর। শালা পাঠা যদি মানুষ হয় তাহলে আর কোনোদিন ওই গরিব মা বোনদের উপর হাত বাড়াবে না, হাত বাড়াবে না। নিরঞ্জনের চাকরি এবং বিয়ে দুটোতেই আমার দান আছে। তাই বুঝি? তোমার তো তাহলে অনেক গুণ আছে, তাই না স্বপন? তোমার বিশ্বাস না হলে নিরঞ্জনের কাছে কথাটা জিজ্ঞাসা করে দেখতে পারো, কথাটা সত্যি কিনা। নিরঞ্জনের দাদা বৌদি দুজনেই দাঁড়িয়ে ছিল যাতে এই বিয়েটা না হয়। তোমার চাল চলন কথাবার্তা ওদের নাকি ভালো লাগে। ওই কথা তো তোমার বন্ধু আমাকে কখনো বলেনি। বলেনি? বলেনি যে বৌদির অমতেই আমি তোমাকে বিয়ে করেছি। বলেনি? তার জন্য তুমি যদি আবার ওদের প্রতি রোস্ট হও, তোমার চাল চলন কথাবার্তা ওদের অপছন্দ। কি বললে? আমার চাল চলনের জন্য ওদের অপছন্দ হয়েছিল? ওরা অবশ্যই সেটাই বলছিল, কারণটা অন্য। কি কারণ স্বপন? শুনলে তুমি ব্যথা পাবে তমসা, তোমার মন খারাপ হয়ে যাবে। যাবে না, তুমি বলো কি কারণ? সোনার মায়ের সঙ্গে নিরঞ্জনের ঘনিষ্ঠ সম্পর্ক। স্বপন, এ তুমি কি বলছো স্বপন? এই আমি তোমাকে ছুঁয়ে বলছি তমসা, স্বামীটা অকর্মণ্য, নিরঞ্জনকে ধরেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিল। আর নিরুটাও এমনই বোকা, ওই বুড়িটার রূপেই মজেছিল। অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি ওকে রাজি করিয়েছিলাম। শয়তানি! এসব কথা তুমি যেন নিরঞ্জনের কাছে না বলো।